আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সারা দেশে কারফিউ জারি, টহল দিচ্ছে সেনাবাহিনী। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলের বৈঠক। সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে 8 দফা দাবি, যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব বললেন আইনমন্ত্রী। এবং কক্সবাজারে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি উৎপাদন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে বহুগুণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। সারা দেশে কারফিউ জারির পর বদলে গেছে রাজধানীর দৃশ্যপট। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। সকাল থেকে ঢাকার রাস্তার মানুষের উপস্থিতি একেবারেই কম। জরুরি প্রয়োজনে বের হয়েছেন কেউ কেউ। গণপরিবহন চলছে না। সীমিত পরিসরে চলাচল করছে রিকশা, অটোরিকশা। রামপুরা বাড্ডা সড়ক পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে কয়েকদিনের সংঘর্ষের কারণে সড়কে গাছের ভাঙা ডাল ও ইটের খোয়া পড়ে থাকতে দেখা গেছে। কারফিউ জারির পর পথে পথে চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। রাজধানী মিরপুরের পরিস্থিতি জানাচ্ছেন মাজহারুল হক মান্না। কোটা ইস্যুতে গত কয়েকদিন যে আন্দোলন হয়েছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর 10 নম্বর চত্বরে। এই মুহূর্তে আপনারা জানেন গতকাল থেকে কারফিউ জারি হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এই 10 নম্বর চত্বরে। তারা লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করছেন এবং নির্দেশনা দিচ্ছেন যে আপনারা জানেন যে এই কারফিউ চলা অবস্থায় অনেকেরই বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে এবং একসাথে অনেক লোকেরও চলাচলের বিধিনিষেধ আছে। আর সার্বিক চিত্র যেটা আমরা দেখাতে পারি যে একটু দেখতে পারেন যে 10 নম্বর চত্বরের যে ফুটওভার ব্রিজটি আছে এটি কিন্তু যে ছাউনি আছে, অনেক ছাউনির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই হলো সার্বিক অবস্থা। এদিকে আর রাস্তার অবস্থা আমরা মোটামুটি বীরপুরের আগারগাঁ থেকে এবং এই 10 নম্বর পর্যন্ত এসে দেখলাম যে চিত্র, যে জায়গায় জায়গায় যে ব্লক করা হয়েছে, ইট পড়ে আছে, বিভিন্ন রকমের সামগ্রী রাখা আছে, সেগুলো এখনও আসলে পরিষ্কার করা হয়নি। আর আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা মাইকিং করছেন যেন কোথাও এই কারফিউ চলা অবস্থা কেউ যেন জটলা না করেন, একসাথে চলাফেরা না করেন, তারা যেন বাসায় ফিরে যান। যদিও উৎসুক জনতা দেখছেন বের হয়ে যে আসলে কি ঘটছে। গত কয়েকদিন আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার মধ্যে মিরপুর 10 নম্বর হচ্ছে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনি যদি একটু দেখাই যে পাশে একটি পুলিশ বক্স আছে, পুলিশ বক্সের কিন্তু সব ভাঙচুর হয়েছে এবং এটি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আর সেনাবাহিনীর সদস্যরা খুবই সতর্ক আছেন। তারা চলাচলের ক্ষেত্রে মানুষজনকে নির্দেশনা দিচ্ছেন যে আপনারা জানেন যে এই সময় চলাচলে বেশ কঠোর বিধিনিষেধ আছে। তো সেটি হয়তো অনেকে জানেন না, ওনারা অনেকেই এই 10 নম্বর চত্বরে এসে তারা দেখছেন বেরিয়ে গেছেন। তা অনেকেই আমরা দেখতে পেয়েছি অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন, তারা কিন্তু কারফিউর বিষয়টি জানেন কিনা তারা আবার জেনে আবার ফিরে গেছেন তাদের বাসায় এবং অনেকে বিভিন্ন প্রয়োজনে বের হয়েছেন। বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং পণ্য সামগ্রীর ক্ষেত্রে তেমন একটা নিষেধ না করা হলো, মানুষকে এমনি চলাচলে বা যারা এমনি বেরিয়েছেন তাদেরকে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশনা দিচ্ছেন। তো এই হলো আপনারা দেখছেন যে সেনাবাহিনীর যে সদস্যরা আছে তারা টহল দিচ্ছেন এবং মাইকিং করছেন যেন জনসাধারণ তাদের নিজ নিজ বাসায় ফিরে যান এবং যেন রাস্তাঘাটে জটিলতা আছে বা তারা যে ভিড় করছেন সেটা যেন না করেন। তো এই হলো 10 নম্বরের সার্বিক পরিস্থিতি।
টানা কয়েকদিন চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নেওয়া হয়েছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। গত রাত 12টা থেকে শুরু হওয়া কারফিউ চলবে আজ বেলাটা 12টা পর্যন্ত। পরে 2 ঘন্টা শিথিল রেখে আবার দুপুর 2টা থেকে রোববার সকাল 10টা পর্যন্ত কারফিউ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন পরাগ আজিম। কারফিউ জারির পর মধ্যরাতের রাজধানীর চিত্র। অ্যাম্বুলেন্স ও কিছু জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া শুনশান রাজপথ, মাঝে মধ্যে বিজিবির টহল। ভোরে রাস্তায় নামে সেনাবাহিনী। এর আগে রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণভবনে জরুরি বৈঠক করে 14 দল। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠকে 14 দলের নেতারা রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় আইনের সর্বোচ্চ ব্যবহার এবং কঠোর হওয়ার পরামর্শ দেন। দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে কথা আছে ইন এইড টু সিভিল পাওয়ার, বলা আছে যেটা নিয়ম অনুযায়ী করা হয়েছে। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। দেশে চলমান অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কার্যকলাপ বিএনপি ও জামায়াত করছে বলে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও জামায়াত বিএনপির সশস্ত্র ক্যাডাররা উন্মুক্ত হয়ে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তাই 14 দল মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার জন্য আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বৈঠকে শিক্ষার্থী সহ নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতা রাতে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকে তারা 8 দফা দাবি উপস্থাপন করেন। নতুন করে আর কোনো কর্মসূচি দেয়নি শিক্ষার্থীরা। দাবির যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হওয়ার পথে। রাতে সরকারের প্রতিনিধির সাথে টানা 4 ঘণ্টা বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতা। সরকারি চাকরিতে 5% কোটা রাখা, সম্প্রতি সংঘর্ষে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া সহ 8 দফা দাবি করেন শিক্ষার্থীরা। তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। দেখুন, আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম, অর্থাৎ যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়নি। নিহতদের স্মরণে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করা এবং কালো ব্যাজ ধারণ করার আহ্বান করা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সরকার দেশে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেয় 2023 সালে।
এবছর প্রথমবারের মতো কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী ইকবাল আহমেদ ভেনামি চিংড়ি উৎপাদন করছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে বহুগুণ বেশি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের পাশে অবস্থিত সিমার্ক ভেনামি ফার্মে চলছে প্রথমবারের মতো চাষকৃত ভেনামি চিংড়ির আহরণ। রপ্তানি বাণিজ্যকে মাথায় রেখে 25 কোটি টাকা বিনিয়োগে উদ্যোক্তা ইকবাল আহমেদ 12 একরের এই খামারে যুক্ত করেছেন চিংড়ি চাষের সব আধুনিক প্রযুক্তি। বাগদার জন্য আপনার সিজনে অপেক্ষা করতে হয়, এটার জন্য আপনার সিজনে আপনি যখন বলবেন সারা বছর সে সাপ্লাই দিতে পারবে। যে একটা সুপারমার্কেট যদি আমাকে বলবে যে 40 পিস দিবা 100 কন্টেনার, আমাকে 50 পিস দিবা 50 কন্টেনার, এইটা কিন্তু আমরা ন্যাচারালি যে আমরা ফার্মিং করি তাতে সম্ভব না। এটার যে ডিমান্ড এত বেশি, এটা কারণ হলো এটা একটু রিজনেবলি প্রাইসে পাওয়া যায়। ব্রয়লার মুরগি বা উচ্চ ফলনশীল ধানের মতোই ভেনামি চিংড়ি একটি উচ্চ ফলনশীল জাত। অধিক উৎপাদনের পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত চিংড়ির শতকরা 80% ভেনামি। উদ্যোক্তা বলছেন, হাইব্রিড জাতের এই চিংড়ির মাধ্যমে দেশের চিংড়ি রপ্তানি খাত সমৃদ্ধ করা সম্ভব। আমাদের বাংলাদেশি ফার্মাররা কিন্তু খুব ভেরি প্রমিজিং, হ্যাঁ, এবং এটা যদি তারা একটু সরকার থেকে বা আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু মানে ইনফরমেশন, টেকনোলজি ইনফরমেশন যেটা এটা পায়, তাইলে আমার মনে হয় এটা উইদিন আগামী 5 বছরে আমরা $10 বিলিয়ন উপরে আমরা এক্সপোর্ট করতে পারবো। এই খাতকে প্রসারিত করতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা, গবেষণা এবং তদারকির প্রয়োজন। দেরিতে হলেও সরকার ভেনামি চিংড়ি চাষের অনুমোদন দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় সিমার্কের বিশাল আকারে এই প্রকল্পটি দাঁড়িয়েছে। ভেনামি চিংড়ি বিশ্ববাজারের সিংহভাগ দখল করে আছে। পৃথিবীর অনেক দেশ ভেনামি চিংড়ি চাষে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে আমাদের অবস্থান একেবারেই সামান্য। এই চাষটিকে সম্প্রসারণের জন্য দরকার নীতি পরিকল্পনা, সহায়তা, এবং একথাও ঠিক যে আমাদের আদি যে সমস্ত জাতগুলো ছিল সেগুলোরও নিরাপত্তাভাবে জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জাত সংরক্ষণ করা অনেক দরকার। কক্সবাজারের উখিয়ার সিমার্কস থেকে শাইখ সিরাজ, শ্যানপ্রায়। ফরিদপুরের মধুখালী উপজেলায় এবার মরিচের ফলন বিপর্যয় হয়েছে। জমিতে গাছ থাকলেও আশানুরূপ ফলন না হওয়ায় বাজারেও সরবরাহ কম। এ অবস্থায় বাজারে বেড়েছে মরিচের দাম। ফরিদপুর থেকে শাহাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মূলত আষাঢ় মাসে কাঁচামরিচ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে ফরিদপুরের মধুখালী উপজেলা। আষাঢ় শ্রাবণ মাসে যখন মরিচের সংকট দেখা দেয়, সেই সংকটকালীন সময়ে এ অঞ্চলের চাষিদের উৎপাদিত মরিচ দেশের নিয়মিত চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে। চলতি মৌসুমের শুরুতেই প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অধিকাংশ মরিচ গাছ। বৃষ্টি এই পরিমাণে হবে, এখন এর ট্রিটমেন্ট লাগবে, এর জন্য ওষুধ এবং সার প্রয়োগ করতে হবে। বৃষ্টি নেওয়ার জন্য এবার মরিচের ফলন কম, তারপরে এবার সার ওষুধের দাম বেশি, তারপরে জনের দাম বেশি, মরিচ চিরার দাম বেশি। খরায় মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই ক্ষেতের পরিচর্যা না করায় আবর্জনায় ভরে গেছে জমি। তবে যারা কিছুটা পরিচর্যা করেছেন, সেসব জমির মরিচ গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে। 15 কেজি 10 কেজি করে নিয়ে যেতেছে, কিন্তু স্প্রে দেওয়া লাগতেছে, আবার সার দেওয়া লাগতেছে। এই যে এখন বৃষ্টি নেমে গাছ সতেজ হয়েছে, এখন শ্বাস ফুল আসতেছে, এখন যদি ধরে এখনো কিছু হবে। ফরিদপুরের মধুখালী আড়ত থেকে আষাঢ় শ্রাবণ মাসে উৎপাদিত মরিচ রাজধানী ঢাকা ও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কালকে গেছে প্রথম 11,200, তারপরে গেছে কমতি 10,500, তারপরে 10,000 লাস্ট। সার ও ওষুধের অতিরিক্ত দামের পাশাপাশি কয়েকবার সেচ দেওয়ায় মরিচের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনার দূষণে ঐতিহ্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহাসিক রাজদিঘি। কচুরিপানা আর ময়লা আবর্জনার স্তূপে অস্তিত্ব সংকটে দিঘিটি। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি। দেশের ঐতিহ্যবাহী এই নিদর্শন বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। ফজলুল হক মোড়ের তথ্য, মাসুদ পারভেজের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি।
18 শতকে অবিভক্ত ভারতবর্ষে বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্যের তৎকালীন জমিদার কালী নারায়ণ রায় চৌধুরী খনন করান রাজদিঘি। একসময় স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করত দিঘির স্বচ্ছ জল। তবে কালের বিবর্তনে ম্লান হয়ে গেছে দিঘির সৌন্দর্য। সঠিক পরিকল্পনা ও তদারকির অভাবেই এমন বেহাল দশা। পুকুরে আমরা একসময় গোসল করতাম, সাঁতার কাটতাম, এখন এরকম অবস্থা হয়েছে, এটা তো গোসল করা দূরের কথা, গন্ধে দুর্গন্ধে এটা থাকাই যায় না। ময়লা আবর্জনা ফালাইয়া ভরে ফেলতেছে, এখন কচুরু ফানায় সব মিসপার হয়ে যেতেছে। কচুরিয়া পানাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেক্ষেত্রে এই আশেপাশের লোকজন এই জায়গায় কিছু সময় ব্যয় করতে পারবে। ময়লা আবর্জনায় ভর্তি, কচুরি পানায় ভর্তি। আমরা চাই এই পুকুরটি সংস্কার করে পুকুরের চতুর্দিকে পার্ক সিস্টেম করলে পুকুরটা ভালো হবে এবং জনগণের জন্য ভালো হবে। বৃক্ষরোপণ সহ সংস্কারের মাধ্যমে দিঘি কেন্দ্রিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস প্রশাসনের। রাজদিঘি নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা এই দিঘির চতুর্দিকটা আমরা সংরক্ষণ করে ওয়াকওয়ে তৈরি করে দিব, যাতে গাজীপুরের মানুষজন তাদের একটি ঘুরে বেড়ানোর একটা জায়গাও হয় এখানে এবং এর পার্টিও প্রোটেক্টেড হয়। তো যদি এই আমরা সম্পূর্ণ করে ফেলতে পারি সেক্ষেত্রে এই রাজদিঘিতে যে ময়লা ফেলে বা বিষয়গুলো হয়তো তখন বন্ধ হয়ে যাবে। আপাতত আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, যেহেতু তারা ভালোভাবে কথা শুনছেন না। বারবার বলা সত্ত্বেও কিছু কিছু ব্যক্তি এই দিঘির পাড়ে তাদের গৃহস্থালী বর্জ্যগুলো ফেলে যাচ্ছেন। দিঘির পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দ্রুত প্রশাসনিক তৎপরতার তাগিদ এলাকাবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক,